ভারত ও বাংলাদেশের সম্পর্ক এবার জটিল জায়গা থেকে সরাসরি সংঘর্ষে কিন্তু উত্তীর্ণ হলো। কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক ঘোষণা করেছেন এবং মনে রাখবেন এই বিস্ফোরক ঘোষণার ঠিক একদিন আগে তিনি দিল্লিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ঘন্টা খানেকের একটি বৈঠক করেন এবং এরপরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরাসরি হোল্ডিং সেন্টার করার ঘোষণা করে দেওয়া হয়। ফলে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সব থেকে বড় বিস্ফোরক পদক্ষেপটি নিল এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে সীমান্তে যতই বাংলাদেশিরা বিএসএফ এর বিপক্ষে প্রতিবাদ করুক কাঁটাতারকে দেওয়া কেন্দ্র করে, তা কিন্তু কোনো অবস্থাতেই ঢোপে টিকবে না। শুভেন্দু অধিকারীর এই ঘোষণা শুধুমাত্র রাজ্যের প্রেক্ষাপটে যে গুরুত্ব তা নয়, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরের কাছেও নিঃসন্দেহে বড় একটা উদাহরণ, যেখানে ইতিহাসের পর এই প্রথমবারের জন্য বাংলায় হচ্ছে হোল্ডিং সেন্টার এবং অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে ভারত এবং পশ্চিমবঙ্গ একত্রে কড়া অভিযানে যে নামলো, যা বাংলাদেশকে রীতিমতো বিপর্যস্ত করতে পারে তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কি হলো পুরো ঘটনাটি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং কাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিত। প্রথমত, কালকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়। সেখানে বলা হয়েছে যে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের শুধু জেলে রাখা হবে তা নয়, তাদের রাখার জন্য একটি বিশেষ ক্যাম্প তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে তার সরকারের নীতি হলো ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে আইনি কোনো ঝঞ্ঝাটের রাস্তায় যেতে নারাজ আমাদের রাজ্য, তাদেরকে সরাসরি এবার এই হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। চিহ্নিত যে ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তাদেরকে যদি বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা যায় বা তাদের প্রতি যদি কোনো অবস্থাতেই সন্দেহ জাগে, তাহলে তাদেরকে সরাসরি হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। প্রশ্ন অনেক। প্রথমত, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো? দ্বিতীয়ত, এর পিছনে দিল্লির কি কোনো মাস্টার প্ল্যান কাজ করছে? ভারতের বাকি রাজ্যগুলো গত এক বছরে প্রায় সকলেই এই ধরনের পন্থা অবলম্বন করলেও পশ্চিমবঙ্গ কেন এত বছর এই নিয়মের বাইরে ছিল? আজ এই ভিডিওতে এই জিওপলিটিক্যাল ক্রাইসিসটাও কিন্তু বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অ্যাসপেক্ট জিওপলিটিক্যাল সারফেসও সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে কিন্তু তৈরি হলো, তা কিন্তু পরিষ্কার। 24শে মে রাজ্যের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। নবান্ন থেকে এই কড়া অর্ডারে সরাসরি রাজ্যের ডিজি, সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিএম, পুলিশ সুপার এবং কলকাতার সিপি সহ একাধিক কমিশনারেটকে বলা হয়েছে যে কোনো অবস্থাতে যদি বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে কেউ ধরা পড়ে, তাহলে তাদের জন্য জেলাভিত্তিক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। শুধু নতুন করে ধরা পড়া অনুপ্রবেশকারীরা নয়, যে সমস্ত বিদেশি নাগরিক অলরেডি এ রাজ্যের জেলে সাজা কাটাচ্ছে, তারাও কিন্তু আইনি জটিলতা এড়িয়ে হোল্ডিং সেন্টারে জায়গা পাবে। অর্থাৎ আইনি জটিলতা থেকে সম্পূর্ণভাবে দূরে যেতে চাইছে রাজ্য সরকার এবং পুরো বিষয়টি অত্যন্ত স্মুথলি কনক্লুড করতে চাইছে, শেষ করতে চাইছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে। আর এই হোল্ডিং সেন্টারে তাকে সর্বোচ্চ 30 দিন আটকে রাখা যাবে। এই 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা শাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর পদমর্যাদার আধিকারিককে খতিয়ে দেখতে হবে যে ওই ব্যক্তি আদৌ ভারতীয় নাগরিক নাকি অবৈধ অনুপ্রবেশকারী। যদি প্রমাণিত হয় যে অনুপ্রবেশকারী, তবে সঙ্গে সঙ্গে তার বায়োমেট্রিক ডাটা অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান করে কেন্দ্রের বিশেষ পোর্টালে আপলোড করতে হবে। তার আইডি চিরদিনের জন্য ভারতে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং তাকে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। অর্থাৎ ডেডলাইন 30 দিন। এই 30 দিনের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি নন, এবং নিঃসন্দেহে আমাদের রাজ্যের প্রশাসনিক যে কর্তা আছে তারাও এই পুরো বিষয়টার মধ্যে তদারকি করবেন এবং 30 দিনের পর সরাসরি কোনো আইনি জটিলতায় না হেঁটে আপনাকে তুলে দেওয়া হবে বা অবৈধ অনুপ্রবেশকারীকে তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। এবার বিএসএফ কি করবে তা তো বিএসএফ এর বিষয়, এবং সম্ভবত পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর এই পুরো বিষয়টা কিন্তু তৈরি হলো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক
এই বিষয়ে পরিষ্কারভাবে হুঁশিয়ারি এর আগেই কিন্তু দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠলেও শুভেন্দু অধিকারী এই ধরনের নীতি নিয়ে একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে জিরো টলারেন্স টু ইললিগাল বাংলাদেশি। অর্থাৎ দিনের পর দিন যেভাবে এই বাংলাদেশিদের ভোট ব্যাংকের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, সেই চিরাচরিত প্রথা যে সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। আজ থেকে ঠিক 1 বছর আগে 2025 সালে 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন থেকে 8 পাতার একটি কড়া ও অত্যন্ত বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে সাফ বলা হয়েছিল যে ভারতের প্রত্যেকটি রাজ্যকে নিজ নিজ এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গঠন করতে হবে, যাদের একমাত্র কাজ হবে গ্রামগঞ্জে শহরে বন্দরে ঘুরে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। এই প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ কিন্তু এই ধরনের টাস্ক ফোর্স গঠন করছে। ভারতের অন্যান্য রাজ্য যেমন গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, উড়িষ্যা এরা কিন্তু গত 1 বছর এই কেন্দ্রের নির্দেশ মেনে নিজেদের রাজ্যে হোল্ডিং সেন্টার বানিয়ে ফেলেছিল। হাজার হাজার সন্দেহভাজনকে আটক করে যাচাইকরণ প্রক্রিয়াও শুরু হয়ে যায়, কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রের এই নির্দেশিকাকে পাত্তাই দেয়নি। ফাইল নবান্নের লাল ফিতের তলায় চাপা পড়ে যায় এবং রাজনৈতিক বিশ্লেষকরা সেদিনও বলেছিল যে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির কারণেই রাজ্য এই জাতীয় সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকাকে কার্যকর করতে দেয়নি। কিন্তু 2026-এ নতুন সরকার গঠনের পরই সিএ এর আওতায় এনে নাগরিকত্ব পাওয়ার একটা প্রসেস যেমন শুরু হচ্ছে বাংলায়, ঠিক একইভাবে যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন তাদেরকে অবৈধভাবে যারা বাস করছেন তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে, তা কিন্তু পরিষ্কার ঘোষণা কিন্তু করা হলো। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভারত সরকার হঠাৎ কেন এত অ্যাগ্রেসিভ হয়ে গেল। এর কারণটা কিন্তু বাংলাদেশ সরকার যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতো তাহলে কিন্তু এই জটিলতাটা এই জায়গায় গিয়ে পৌঁছতোই না। বাংলাদেশ সরকার কিছুদিন আগে ভারতের থেকে জ্বালানি কিনতে চেয়েছিল এবং ভারত বাংলাদেশকে সাহায্য করে, কিন্তু উল্টে দেখা যায় এই বাংলাদেশ সরকার একাধিক ভারত বিরোধী স্টেটমেন্ট শুধু দিচ্ছে তা নয়, তারা অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটিকে অ্যাড্রেসই করতে চাইছে না। এমনকি বাংলাদেশের পার্লামেন্টে বারবার বলা হয়েছে যে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ বিপদে পড়বে এবং একাধিক স্টেটমেন্ট সামনে এসেছিল যেখানে হিন্দুত্ববাদীদের জঙ্গি বা বিজেপির মতো রাজনৈতিক দলকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছিল এবং শুভেন্দু অধিকারীকে নিয়েও তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে, যা এই পুরো পরিস্থিতিকে আরো জটিল জায়গায় কিন্তু নিয়ে যায়। কালকে হঠাৎ করে বাংলাদেশ সরকার ঘোষণা করে দেয় যে তাদের দেশের যে আমলারা আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রকের আমলা, বাণিজ্য মন্ত্রকের আমলা, এইরকম গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক আমলারা পাকিস্তানের করাচিতে নাকি ট্রেনিং নিতে যাবেন। 1971 সালের পরে এই প্রথমবারের জন্য বাংলাদেশ সরকার তাদের আমলাকে পাকিস্তানে ট্রেনিং নিতে পাঠাচ্ছে, যা তারা এর আগে ভারতবর্ষে এসে নিত। ভারতবর্ষের মুসৌরিতে লাল বাহাদুর ইনস্টিটিউটে 1971-এর পর থেকে ভারতে এসে বাংলাদেশের একাধিক আমলারা ট্রেনিং নিতেন এবং শেখ হাসিনার সময় কিন্তু এই পুরো পদ্ধতিটি আরো ভালো জায়গায় গিয়ে পৌঁছেছিল। অর্থাৎ বাংলাদেশ সরকার প্রতি পদক্ষেপে ভারতের সঙ্গে সংঘাত চাইছেন। একদিকে চীনে গিয়ে তারা তিস্তার উপরে যে চুক্তি, সেটা হলো তিস্তা ওয়াটার ব্যারিয়ার যে কনসেপ্ট আছে, সেইখানে চীনকে ডেকে আনা, লালমনিরহাট এয়ারবেসে চীনকে সরাসরি বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্ট হস্তান্তর করে দেওয়া, উত্তর পূর্ব ভারতে পাকিস্তানের আইএসআই কে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ কর্মকাণ্ডে নিযুক্ত করা, এই একাধিক জিনিস আমরা শেষ 1 মাসে বাংলাদেশে যেমন দেখেছি, পাশাপাশি আজকে বাংলাদেশের প্রশাসনিক মহলেও আমরা দেখলাম পাকিস্তান প্রীতি, যা ভারতের কাছে সরাসরি হুঁশিয়ারি। এই প্রেক্ষাপট দাঁড়িয়ে অবৈধ বাংলাদেশিদের ভারতে আশ্রয় দেবে ভারত, এই আহাম্মকের মতো কাণ্ড যে ভারত করবে না তা কিন্তু স্পষ্ট। আর এরা শুধুমাত্র ভারতের সম্পদ ব্যবহার করার জন্য ভারতে আসছে না, এরা ভারতকে অশান্ত করতে কিংবা বড়সড় হামলা ছক কষতে ভারতে আসতে পারে, সেই জল্পনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ সরাসরি ন্যাশনাল সিকিউরিটির একটি প্রভাব আজকে কিন্তু এই পুরো ইস্যুটার মধ্যে পড়তে চলেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের যাবতীয় আপত্তিকে চুরমার করে এক কড়া হুঁশিয়ারি যে ভাই তোমরা তোমাদের মতো থাকো, ভারতের সঙ্গে অন্তত লাগবে এসো না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে